আজ না হয় তোর বাড়ির সামনে পর্যন্তই ছেড়ে দিয়ে আসি। পাগল হয়েছিস নাকি? আমার বাড়ির সামনে এখন যাবি? সামলাতে পারবি ধাক্কাটা? কেন? কে কি বলবে? তুই তো আর পালিয়ে যাসনি আমার সঙ্গে, এই তো বাড়ি ফিরে যাচ্ছিস। তারপর দিব্যি মায়ের পছন্দ করা পাত্রের গলায় মালাও দিবি। সবটাই তো তোর মায়ের মন মর্জি মতোই হচ্ছে। তারপরেও একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। এই কিরে, কি ব্যাপার? উফ, আজও লেট করবি তো? কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি জানিস? পাক্কা আধ ঘন্টা হয়ে গেল। আরে আজকের দিনটা তো একটু তাড়াতাড়ি আয়। দাঁড়া তো, অত তাড়া কিসের? তোকে তো বলেইছিলাম আমার আস্তে আস্তে প্রায় 12:30 বাজবে। তুই যদি এখন সাত তাড়াতাড়ি চলে এসে দাঁড়িয়ে যাস, তার দায় কি আমার নাকি? ও আচ্ছা, তার মানে আজও তুই আমার সঙ্গে ঝগড়া করবি, তাই তো? সত্যি বাবা, তুই বদলালি না। বদলাবো কেন হঠাৎ করে? জানিস না, স্বভাব যায় না মোলে, কয়লা যায় না ধুলে। তাই আমাকেও চট করে বদলানো যাবে না, বুঝতে পারলি? ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। তুই খুব বিদ্রোহী মানুষ, তুই প্রচুর প্রতিবাদ প্রতিরোধ এসব করতে পারিস, কিন্তু আসল সময় তো লবডঙ্কা। এভাবে বলবি না। আমি কিন্তু বাড়িতে অনেক চেষ্টা করেছি যাতে আমাদের সম্পর্কটা মেনে নেয়। তার জন্য যথেষ্ট ঝগড়া ঝাঁটি, প্রতিবাদ প্রতিরোধ অনেক কিছু করেছি। তাই আমাকে এসব কথা বলে কিন্তু তুই ব্ল্যাকমেল করতে পারবি না। এই শোন, আমার ভারী বয়েই গেছে তোকে ব্ল্যাকমেল করতে। আলটিমেটলি তোকে তো বলেছিলাম যে চল আমরা পালিয়ে গিয়ে বিয়েটা সেরে ফেলি। আরে আফটার অল আমরা দুজনেই তো এখন 22 নাকি? আমরা তো আর কেউ নাবালক নই। তাই আমরা যদি নিজেদের ইচ্ছে পালিয়ে গিয়ে বিয়েটা করতাম, কারোর কিছু বলার থাকতে পারতো? আমি আমার ভালোবাসার মানুষটার সঙ্গে একসঙ্গে থাকার জন্য পালিয়ে কেন যাব? আমি কি অন্যায় করেছি বল? যারা অন্যায় করে, যারা চুরি করে, যারা ভুল কাজ করে, তারা ভয় পালায়। আমি তো ভালোবাসার মতন একটা ভালো কাজ করেছি। তাতে আমি সবার থেকে পালিয়ে যাবটা কোথায়? আর তার থেকেও বড় কথা, যাবই বা কেন? তুই তো অন্যায় করেছিস, করিসনি বল? তুই নিজে একটা হিন্দু ঘরের মেয়ে হয়ে আমার মতো একটা মুসলিম ছেলেকে ভালোবেসেছিস। সমাজের চোখে এর থেকে বড় অন্যায় কি হতে পারে বলতো? ঠিক বলেছিস, আমি হিন্দু হয়ে একজন মুসলিমকে ভালোবেসেছি, এটা আমার অন্যায়। আর তার থেকেও বড় অন্যায় কি জানিস? মানুষ হয়ে জন্মানোটা। যদি মানুষ হয়ে না জন্মাতাম, ধর তুই আর আমি দুজনেই কুকুর বিড়াল অন্য কিছু একটা হতাম, তাহলে তো আর আমাদের মধ্যে হিন্দু মুসলিম ভাগাভাগিটা থাকতো না, তাই না বল? ওই দেখেছিস, তুই আবার সেই তোর লজিক খাড়া করার চেষ্টা করছিস তো? ওরে মা, থাম এবার। অনেক হয়েছে ঝগড়াঝাঁটি, অনেক বাগবিতণ্ডা হয়ে গেছে, আর ভালো লাগছে না। চল না, আজকের দিনটা সব চিন্তাগুলোকে একটু দূরে সরিয়ে রেখে কাটাই। তারপর তো হ্যাঁ, সেই তারপর তো আর থাক থাক থাক, আর কথা বাড়াতে হবে না। তুই প্লিজ তাড়াতাড়ি আয়। হ্যাঁ রে, আজকে তুই কোন জামাটা পরে আসছিস? গেস কর দেখি কোন ড্রেসটা। আমার সেই পছন্দের দুধ সাদা রঙের আনারকালিটা, যেটা তোকে আমি সেই বছর দুয়েক আগে ঈদের সময় কিনে দিয়েছিলাম, সেটা রে। একদম ঠিক ধরেছিস, ওই জামাটাই পরে আসছি আজ। আর তুই? আমার গেস রাইট। এবার তোর টার্ন। তার মানে তুইও আমার সেই পছন্দের সাদা জামাটা পরেই আসছিস, তাই তো? যেটা
যেটা পড়ে তোকে আমি গত বছর দুর্গাপুজোর অষ্টমীর দিন আমার সঙ্গে দেখা করতে আসতে বলেছিলাম। কি ঠিক ধরলাম? একদম ঠিক ধরেছিস, তুই ভুল হতেই পারিস না। নে বাবা, এবার আর কথা না বাড়িয়ে চটপট চলে আয় দেখি। আর তো মাত্র কিছুক্ষণ পরেই। আহ, থাক না ওসব কথা। তোকে না কতবার বলেছি কি হলে কি হতে পারতো এত কিছু নিয়ে ভাবি না কখনো। বর্তমানে বাঁচ, অতীত ভবিষ্যৎ এসব নিয়ে অত ভাবতে হবে না। উফ, তোকে না কতবার বলেছি তুই এই জ্ঞানের কথাগুলো আর বলিস না আমার সামনে, ভালো লাগছে না জানিস তো। তাড়াতাড়ি আয়। ঠিক আছে বাবা, তুই ফোনটা রাখ, তবে তো বেরোতে পারবো, না হলে বেরোবো কি করে? নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? খুশির ঈদ কেমন কাটলো? নিশ্চয়ই ভালোই কেটেছে। এবার চটপট বলো তো, গল্পটা বুঝতে কি একটু সমস্যা হচ্ছে? স্বাভাবিক, কারণ আজকের গল্পের প্রধান দুই চরিত্রের সঙ্গে পরিচয়ই তো করায়নি তোমাদের। এরা কারা সেটা জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে। দাঁড়াও দাঁড়াও, যাদের নিয়ে গল্প তাদের পরিচয় তো নিশ্চয়ই দেব, তবে তার আগে ছোট্ট করে প্রতিদিনের মতো বলে রাখি, আজকের গল্পের নাম ভালোবেসে যাব তোমাকেই। আসলে গল্পের এই চিন্তা ভাবনাটা প্রথম আমার মাথাতেই আসে, আর আমি সেটা তোমাদের বন্ধু প্রীতমের সঙ্গে শেয়ার করি। তাই মূল ভাবনাটা আমার হলেও গল্পটা কিন্তু লিখেছে আমার আর তোমাদের বন্ধু প্রীতম। আর এতক্ষণে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, প্রতিদিনের মতো আজও গল্প পাঠে তোমাদের সঙ্গে আমি থাকছি, তোমাদের বন্ধু অন্তরা। আর আমার সঙ্গে অন্যান্য চরিত্রে যারা থাকছে তারা হলো চৈতালি, সায়নদীপ, শুক্লা, প্রীতম। তাহলে চলো চটপট শুরু করে ফেলি আজকের গল্প। আর গল্পের শুরুতেই দিয়ে ফেলি এই দুই চরিত্রের পরিচয়। আজকের গল্পে যে দুই কেন্দ্রীয় চরিত্র রয়েছে তাদের মধ্যে একজন রেহান, রেহান আলী। হ্যাঁ, ঠিক ধরেছেন, ও মুসলিম। যদিও ওর প্রথম পরিচয় ও আজকের গল্পের আরেক কেন্দ্রীয় চরিত্র মানে মিথিলার সব থেকে কাছের বন্ধু। মিথিলা চক্রবর্তী, ধর্মে হিন্দু, তবে তার থেকেও বড় পরিচয় মিথিলা রেহানের সব থেকে প্রিয় মানুষ। আসলে ওদের দুজনের বন্ধুত্বের জার্নিটা শুরু হয়েছিল সেই ছোট্টবেলায়, যখন কিন্ডারগার্টেন ছেড়ে ওরা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিল। সেই তখন থেকেই, সত্যি কথা বলতে ছোট থেকে ওরা যখন দুজনে একই সঙ্গে একই স্কুলে পড়ে বড় হয়েছে, তখন ওদের মনে এইসব হিন্দু মুসলিম জাতি ধর্ম ভেদাভেদ কোনো কিছুই দাগ কাটেনি। একদম নিষ্পাপ দুটো মানুষ একে অন্যের কাছে এসেছে, বন্ধুত্ব হয়েছে, একে অন্যের খারাপ ভালো সময় পাশে থেকেছে, তারপর কখন যেন একে অন্যকে ভালোবেসে ফেলেছে। আসলে এইসব কিছুতে তো ওদের কোনো হাত ছিল না, সবটাই হয়েছে সময় আর পরিস্থিতির সঙ্গে সঙ্গে। সুন্দরপুর গ্রামের একটাই মাত্র প্রাথমিক বিদ্যালয়, সুন্দরপুর প্রাথমিক শিক্ষা সদন। এই স্কুলে ছেলে মেয়ে একই সঙ্গে পড়ে। ঠিক সেই কারণেই এই স্কুলে ক্লাস 1-এ প্রথম দেখা রেহানের সঙ্গে মিথিলার। ছোট থেকেই রেহান বড় ছটফটে আর একগুঁয়ে জেদি স্বভাবের, আর অন্যদিকে পিতৃহীন মিথিলা ছোট থেকেই বড্ড উচ্চাকাঙ্ক্ষী, পড়াশোনা নিয়ে সিরিয়াস, নিজের কেরিয়ার নিয়েও সিরিয়াস। দুজনেই সে অর্থে খারাপ স্টুডেন্ট একেবারেই নয়। যখন দুজনেরই মাধ্যমিক শেষ, দুজনেই যখন ক্লাস 11, মানে ওই যখন থেকে শৈশব পেরিয়ে মানুষ কৈশোরে প্রবেশ করে,
ঠিক সেই সময়টায় বিপরীত লিঙ্গের প্রিয় বন্ধুটাকে প্রিয় বন্ধু কম, প্রেমিক বা প্রেমিকা বেশি মনে হয়, ঠিক সেই সময়েই ওদের দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। কৈশোরের যে সময়টায় মানুষের মনটা থাকে বসন্তের ফুলের মতো রঙিন, ঠিক সেই সময়টাতেই মানুষ খুঁজে বেড়ায় তার কাছের মানুষটাকে। কেউ কেউ পায়, কেউ কেউ বা দেরিতে পায়। এক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। মিথিলা খুঁজে পেয়েছিল রেহানকে, আর রেহান খুঁজে পেয়েছিল মিথিলাকে। ব্যাস, তারপর আর কি? দুজনেই সায়েন্স, দুজনেই একই পড়ার ব্যাচ, দুজনেই একই গ্রামের স্কুল। অতএব সেই তখন থেকেই দুজন দুজনকে ছেড়ে না থাকার অঙ্গীকারটা সেরে ফেলেছিল। কে জানে কে প্রথম বলেছিল ভালোবাসার কথা? সেটা আজ ওদের দুজনের কারোরই মনে নেই। আরও কেউ কাউকে বলেছিল তো, নাকি এমনি এমনি দুজন দুজনের মনের কথা বুঝে ফেলেছিল, সেটাও মনে নেই ঠিক করে। তারপর শুরু হলো কলেজ জীবন। এখানে অবশ্য দুজনকে সামান্য আলাদা হতে হলো বইকি, কারণ রেহানের পছন্দের সাবজেক্ট অঙ্ক, আর অন্যদিকে মিথিলা তখন নিউট্রিশনে অনার্স। অতএব দুজনের দুটো ডিপার্টমেন্ট আলাদা, কিন্তু কমন ফ্যাক্টর তাদের কলেজ, সুন্দরপুর মহাবিদ্যালয়। একই কলেজের দুটো আলাদা ডিপার্টমেন্টে দুজনের ক্লাস থাকলেও অফ পিরিয়ড মানে কলেজ সংলগ্ন ওই বড় মাঠের এক কোণে যে ছাতিম গাছটা রয়েছে, সেই গাছের ছায়ায় পা দোলাতে দোলাতে কখনো বা মিথিলার কোলে মাথা রেখে রেহান গল্পে মশগুল থাকত। এরপর শরৎকাল প্রায় শেষ, যখন পুজোর ছুটির পরে কলেজ খুলল, তেমনই একটা দিনে কলেজ শেষে আশ্বিনের দুপুরের মিঠে রোদটা গায়ে লাগিয়ে ওরা দুজন ছাতিম গাছটার নিচে বসে গল্প করছিল। এই এত এলাচের গন্ধ কেন বেরোচ্ছে বলতো? খুব মশলা চা খেতে ইচ্ছে করছে জানিস। সব সময় শুধু খেতে ইচ্ছে করে বল? আচ্ছা পাবলিক তুই। আর হ্যাঁ রে, এটাকে তোর এলাচের গন্ধ বলে মনে হলো? ওরে, এটা হচ্ছে ছাতিম ফুলের গন্ধ, গাধাটা। ও হোগে, ঠিক যেন এলাচের মতো গন্ধ বল। বিশ্বাস কর, এই গন্ধটা নাকে আসতেই কেমন যেন একটা দুধচা দুধচা মন করছে। ব্যাস হলো অমনি, একটা ফুলের গন্ধ শুঁকে ওনার দুধ চায়ের কথা মনে পড়ল। চুপ করে বস তো, যত ফালতু কথা। এই প্লিজ চল না রে, স্টেশন রোডে ওই একটা ছোট্ট চায়ের দোকান হয়েছে জানিস, ওখানে না নানান রকম চা তৈরি হচ্ছে। হ্যাঁ রে, সিরিয়াসলি, ওই তন্দুরি চা, চকলেট চা, একদম চায়ের ওপরে চকলেট দিচ্ছে, ইলাইচি চা, দারুণ নাকি টেস্ট, প্রচুর লোকে যাচ্ছে। এই চল না, যাবি যাবি? ব্যাস আর কি, উঠলো বাই তো কটক যাই। হ্যাঁ রে, এখন দুপুর 3টে বাজে, এই দুপুর বেলায় আবার কেউ চা খেতে যায় নাকি? আরে ধুর বাবা, যায় যায়, তোর মতো বেরসিক হলে যায় না। শোন, এই দুপুর বেলা আমার এখন চা খেতে ইচ্ছে করছে না। এর মধ্যে বেরসিকতার কি দেখলি? হায় আল্লাহ, এই মেয়েটাকে এখন যে আমি কি করে বোঝাই। তাহলে থাক তুই, আমি চললাম। ঠিক আছে যা, মাথায় রাখবি কথা বন্ধ 10 দিন। আরে এসব বলছিস কেন? এভাবে ব্ল্যাকমেলিং করলে কিন্তু ঠিক হবে না বলে দিচ্ছি। চল না বাবা, একটু চা খেয়ে স্টেশন চত্বরটা ঘুরে চলে আসবো। এই ছেলেটা না একটু শান্তি দেবে না। চল, কি আর করা যাবে, চল। সেদিনের হাসি মজা, খুনসুটি, দুষ্টুমিগুলো আজও মনে পড়লে মনটা বড্ড ভালো হয়ে যায় দুজনেরই। তবে এই মন ভালো করা মুহূর্তগুলো বোধহয় সারা জীবন কোনোভাবে স্থায়ী হয় না। খুশির মুহূর্তগুলো, সুন্দর সুখের মুহূর্তগুলো বোধহয় ক্ষণস্থায়ী। ঠিক যেমন রেহানের সঙ্গে মিথিলার এই লড়াই ঝগড়ার সুন্দর সম্পর্কটা আর বেশি দিন থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা কারণটা।
দীর্ঘদিনের এই বন্ধুত্ব যে ভালোবাসায় পরিণত হতে পারে এমনটা বোধহয় দুই বাড়ির কেউই আশা করেননি। মিথিলার মা কোনোভাবেই এই সম্পর্কটা মেনে নিতে রাজি নন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন মিথিলাকে অন্যত্র বিয়ে দেবেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর মিথিলা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হয়েছিল গ্রামেরই কাছের একটা কোচিং ইনস্টিটিউটে। আর অন্যদিকে রেহান হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল একটা চাকরি, সে হোক না বেসরকারি। মাস গেলে যদি সামান্য কিছুটা স্যালারিতে রেহান মিথিলার দায়িত্ব নিতে পারে সেটাই তো অনেক। বারবার রেহান জোর করতে থাকে মিথিলাকে। এই শোন, তোকে তো কতবার বলছি তুই ওই বাড়ি থেকে বেরিয়ে আয়। আমাদের এখন 22 বছর বয়স, আমরা কেউ আর নাবালক নই। আমরা যদি নিজেদের ইচ্ছে বিয়েটা করি তাহলে কারোর কিছু বলার থাকতে পারে না মিথিলা। আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, কোনোভাবেই পালিয়ে গিয়ে বিয়ে করতে আমি পারবো না। আমাদের সম্পর্কটা আর তোকে যেদিন আমার মা মেনে নেবে সেদিনই আমি বিয়ে করব। সবার সামনে দিয়ে মাথা উঁচু করে বিয়ে করব তোর সাথে। তার আগে যে করেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে, দাঁড়ানোর চেষ্টা করব আমি। কিন্তু তাতেও যদি তোর মা না মানেন, তোকে যদি বাধ্য করা হয় এই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে আসতে, তখন কি করবি বল? পরিবেশ পরিস্থিতি কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে আমি জানি না রেহান, শুধু এইটুকু জানি চোখে চোখ রেখে নিজের ভালোবাসার জন্য লড়াইটা তো আমি শেষ দিন পর্যন্ত করব। তবু চোরের মতো পালিয়ে গিয়ে নয়, কাপুরুষের মতো নয়। আমাদের সম্পর্কটা গোটা সমাজের কাছ থেকে স্বীকৃতি পাবে মাথা উঁচু করে। দেখে নিস, পাবে। আমি জানি না বাবা, তোর এই এত কনফিডেন্স ঠিক কোথা থেকে আসে। আর বিশ্বাস কর, জানতেও চাই না। কথা নেই, বার্তা নেই, শুধু আমি মুসলিম বলে আমাকে মেনে নেওয়া যায় না। হায় আল্লাহ, এটা কোন দেশে বাস করছি যেখানে এখনো মানুষ মানুষকে হিন্দু মুসলিম এই নজরেই দেখে। একবার এরা তো আমাদের মানুষ ভেবে দেখতে পারে রে। শোন, তোর ওই আল্লাহ আর আমার ভগবান দুজনেই বড় অসহায়, বুঝলি? ওনারা কখনোই নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ করতে বলেননি, অথচ আমাদের দেখ কি সুন্দর ভাগাভাগি করে বসে আছি নিজেদের মধ্যে। এই শোন, আমার এই তত্ত্ব কথা শুনতে না আর ভালো লাগছে না। তোকে এই শেষবারের মতো বলছি, চল না রে, চল না, পালিয়ে যাই আমরা। যাবি পালিয়ে আমার সঙ্গে? তারপর বুঝে নেব, যা হবার হবে, দেখে নেব কে কি করতে পারে। শোন, তোর এই দেখে নেব, বুঝে নেব, লড়ে নেব এই নেচারটা না আমার কখনোই ভালো লাগে না। যে কাজ ঠান্ডা মাথায় সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে হতে পারে সেখানে এত জেদাজেদির আছেটা কি? আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস ঠান্ডা মাথায় তুই তোর বাড়িতে আমাদের সম্পর্কটা মানিয়ে নেওয়ার জন্য রাজি করাতে পারবি? পারবো কিনা জানি না রেহান, কিন্তু পারতে তো আমায় হবেই। কারণ জন্মের এপারে বা জন্মের ওপারে তোকে তো আমি শান্তিতে থাকতে দেবই না, বরং তোকে সারা জীবন আমার সঙ্গে থেকে অশান্তি ভোগ করতে হবে। সেই তো, ঠিকই বলেছিস। তাই তো, বলো কি বলবে? আদালত কিছু বলবে কি এরপরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। এমনই ঠাট্টা আর মশকরার মধ্যে দিয়ে ওরা কোনো কোনো পরিস্থিতিকে হালকাভাবে নিয়েছে ঠিকই, কিন্তু পরিস্থিতি যে এতটাই গভীর আর গুরুতর হয়ে যাচ্ছিল তা বোধহয় ওরা নিজেরাও টের পায়নি। এইসব এলোমেলো চিন্তাভাবনার মধ্যেই ডুবেছিল রেহান। ওর আশঙ্কা সত্যি হয়েছে। সত্যি সত্যি রেহান আর মিথিলার সম্পর্কটা মিথিলার বাড়ি থেকে মেনে নেয়নি। মিথিলার বিয়ে ঠিক করেছে। পাত্র সরকারি চাকরি করে, বয়স মিথিলার থেকে বছর 12 বেশি। শহরের মানুষ, নিজেদের বাড়ি, ভবিষ্যৎ সুরক্ষিত। চাপের মুখে মিথিলা এই বিয়েটাকে এক প্রকার মেনে নিতে বাধ্য হয়েছে।
আর মাত্র 7 দিন পর ওর বিয়ে। রেহান আর মিথিলা ওদের অধরা সম্পর্কটা আজ শেষবারের মতো উদযাপন করবে ওদের মতো করে। তাই আগে থেকেই সিদ্ধান্ত নেয় ওরা। দুজন আজ স্টেশন পেরিয়ে গিয়ে যে খেলার মাঠটা রয়েছে সেই খেলার মাঠের পুরনো অশ্বত্থ গাছের নিচে দেখা করবে। তারপর রেহানের গাড়ি করে শেষবারের মতো পাড়ি দেবে লম্বা দূরত্ব। না না, আজও পরিস্থিতি থেকে পালাতে চায় না মিথিলা, বরং আজ শেষবারের মতো স্মৃতিচারণ করবে ওদের দুজনের ভালোবাসা মাখা সমস্ত চেনা জায়গাগুলো, যে জায়গাগুলোতে আজও মিথিলা আর রেহানের অনেক স্মৃতির গন্ধ টাটকা তাজা হয়ে রয়েছে। এই শেষবার। তারপর আর কখনো দেখা হবে না মিথিলার সঙ্গে রেহানের। কেউ আর কখনো কারো সামনে এসে দাঁড়াবে না আমৃত্যু। এমনটাই কথা দিয়েছে ওরা দুজন দুজনকে। রেহান চলে যাবে সৌদি আরবে ওর কাকার কাছে। ওনারাই ওর জন্য কিছু একটা চাকরির ব্যবস্থা করেছেন। আর দেশে ফিরবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে রেহান। আর মিথিলা বিয়ে করে সেই যে গ্রাম ছাড়বে, আর নাকি কখনো গ্রামে ফিরবে না। যে সম্পর্কটা শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে, সেই সম্পর্কটা ছিল ভীষণ রকমের পবিত্র। যে সম্পর্কে ছিল শুধুই মানসিক নির্ভরতা, আজ সেই সম্পর্কটাকে পাকাপাকিভাবে শেষ করতে সময় লাগবে বইকি। রেহানদের বাড়ি পেরিয়ে তারপর মিথিলাদের বাড়ি, আর মিথিলাদের বাড়ি পেরিয়ে তারপর স্টেশন পেরিয়ে কিছুটা সামনে এগিয়ে সামান্য হেঁটে ডান দিকে গেলেই এই খেলার মাঠ। এখানেই দেখা করতে আসছে মিথিলা। ঘড়ির কাঁটা তখন 12:35 ছুঁই। চৈত্রের শেষ বেলার রোদের তাপ গা পুড়িয়ে দিচ্ছে। আর মাত্র 2 দিন পরেই বৈশাখ। 5ই বৈশাখ মিথিলার বিয়ে। হলুদ রঙের বিয়ের খামের উপর লাল রং দিয়ে অনেক কিছু লেখা। আর এই বিয়ের নিমন্ত্রণ পত্র সঙ্গে নিয়ে অবচেতন মনে অশ্বত্থ গাছের তলায় বসে থাকা রেহানকে পিছন দিক থেকে ঝাঁকিয়ে জানান দিল মিথিলা, যে মিথিলা অবশেষে এসে পৌঁছেছে। কি রে, কি এত মন দিয়ে ভাবছিলি? কিছু ভাবিনি রে, ভাবছিলাম তুই কতক্ষণে আসবি। দেখ চলে এলাম। এবার বল, কোথায় যাব আমরা? চলে এলি বল, তার মানে আর কিছুক্ষণ তোর সঙ্গে থাকতে পারবো। সময় কোথা দিয়ে জলের বেগে চলে যাবে বুঝতেই পারবো না। আর তারপর তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। সত্যি সত্যি আর কোনোদিন দেখা হবে না বল আমাদের? না রে, আর কোনোদিন দেখা হবে না আমাদের দুজনের রাস্তাটা একদম উল্টো দিকে চলে গেছে রে। তবু তোর স্মৃতিতেই বাঁচব রোজ। বিশ্বাস কর, রেহানকে ছেড়ে মিথিলা থাকতে পারবে না। আর মিথিলাকে ছেড়ে রেহানের বুঝি কষ্ট হবে না? রেহান বুঝি খুব ভালো থাকবে? জানি না রে, কিচ্ছু জানি না। হয়তো সময় সবকিছু মানিয়ে নিতে শিখিয়ে দেবে। এই নে, এটা রাখ। ওমা, কি আছে এই খামে? কেন, দেখে বুঝতে পারছিস না? এটা আমার বিয়ের কার্ড। না রে না, তোকে নেমন্তন্ন করতে দিইনি এই কার্ডটা, শুধু দেখাতে চাইছি। দেখ, তোর মিথিলার পাশে অন্য কারোর নাম লেখা। কিছু করতে পারলাম না রে। দাঁড়া মিথিলা, আমারও তোকে কিছু দেবার আছে। এই নে, রাখ, এই খামটা রাখ। এতে আবার কি আছে?
খুলে দেখ। ওমা, এ তো সব আমাদের ছবি। হ্যাঁ রে, আমাদের যত পুরনো স্মৃতি রয়েছে, যত সুন্দর সুন্দর ছবি রয়েছে একসাথে, চল আজ সব ছবিগুলো একসঙ্গে উড়িয়ে ফেলবো। আমাদের যত স্মৃতি রয়েছে একসঙ্গে দাফন করে যাব। সত্যি সত্যি সব ছবির সঙ্গে স্মৃতিগুলো কবরে দিতে পারবি তো? পারতে তো আমাকে হবেই, না হলে মায়া কাটাবো কি করে? পুড়িয়ে দিলেই কি সব মায়া কাটানো যায় রে রেহান? উহুম, কিছুটা তো থেকেই যায়। যাকে বাদ দে সব, চল আর দেরি করব না, আমরা বেরিয়ে পড়ি এই বেলা। তবে হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু আমার একটা শর্ত আছে। আজ আজ তোর ওই মোবাইল ফোনটাকে কিন্তু সুইচ অফ রাখতে হবে। ও মা, সে কি দরকারি ফোন এলে? আজ আমার সঙ্গে সময় কাটানোর থেকেও দরকারি কোনো ফোন আসতে পারে রেহান? কিছু বলল না রেহান, শুধু মাথা নামিয়ে পকেট থেকে ফোনটা বের করে সুইচ অফ করে দিল, আর তারপর স্টার্ট দিল বাইকে। গন্তব্য ফেলে আসা সমস্ত স্মৃতিকে শেষবারের মতো ছুঁয়ে আসা। তারপর বাইক মাঠ পেরিয়ে স্টেশন বাজার পেরিয়ে ছুটল ওদের কলেজের দিকে। ওদের 3 বছরের কলেজ লাইফটা ওদের গোটা জীবনের সুখ স্মৃতির জ্বালানি বলা চলে। কলেজের পিছনের খোলা মাঠটায় ওই কোণের ছাতিম গাছটার নিচে অন্তত 5টা মিনিটের জন্য আজ গিয়ে বসবেই ওরা দুজনে। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল সেখানে। এখন কলেজে গরমের ছুটি, তাই ক্লাস বন্ধ। আপাতত এই চত্বরে খুব একটা লোকজন নেই বললেই চলে। শোন মিথিলা, এখনো সময় আছে। এভাবে আমাদের দুজনের জীবনটাকে দুর্বিষহ করে তুলিস না। তুই যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসিস, তাহলে আর কোনো দিন বাড়ি ফিরে যেতে দেব না। আমি তোকে আজই তোকে বিয়ে করব। আমি তো প্রথম থেকেই বলছি রেহান, আমার ভালোবাসাকে কাছে পেতে আমি চোরের মতো পালাতে পারবো না। তাতে যদি আমায় মরতে হয় তাহলে মরব। আর মাত্র 7 দিন বাদে তোর বিয়ে মিথিলা। তোর এখনো মনে হয় যে তুই কাকিমাকে আমাদের সম্পর্কের ব্যাপারে রাজি করাতে পারবি? এটা সম্ভব? তুই আমায় জোর করবি না রেহান। নিশ্চয়ই আমার মাথায় কিছু না কিছু ভাবনা আছে বলেই শেষ চেষ্টাটুকু করতে চাইছি। আমি কিছুই বুঝতে পারছি না মিথিলা, কিচ্ছু বুঝতে পারছি না। তুই ঠিক কি করতে চাইছিস? এরকম করেই সময় চলে যাবে, তারপর তুই সত্যি সত্যি বিয়ে করে চলে যাবি। সত্যি আজকের দেখাটা আমাদের দুজনের জন্য শেষ দেখা রে। সত্যি আর কোনোদিন আমরা কেউ কাউকে দেখতে পারবো না। মানে ইচ্ছে করলেও একবার তোর হাতটাও ধরতে পারবো না বল? শুধু কি তোর কষ্ট হচ্ছে রেহান? আমার কষ্ট হচ্ছে না? জানিস আজ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে বাড়ির বাইরে বের হতে পেরেছি? কেন, কি হয়েছিল? কিছু সমস্যা হয়েছিল বাড়িতে? সমস্যার কি শেষ আছে রেহান? মা আজকে কোনোভাবেই আমাকে বাড়ি থেকে বের হতে দিতে রাজি হচ্ছিল না। জানিস, সন্দেহ করছিল আজ নাকি আমি পালিয়ে যাব। তারপরেও ঠিক কতটা ঝামেলা ছাটি পইয়ে আমি এখানে এসেছি তোর কোনো ধারণাই নেই রেহান। কি দরকার এই ঝামেলার, যেখানে তোর একটা মাত্র সিদ্ধান্ত গোটা পরিস্থিতিটাকে বদলে দিতে পারে? এখন তো মনে হচ্ছে আসলে তুই চাস না আমাদের সম্পর্কটা টিকে থাকুক, আর তাই তুই আমার সঙ্গে পালিয়ে যেতে রাজি নয়, তাই তো? ছেলে মানুষই করিস না রেহান। পালিয়ে যাব বললেই তো পালিয়ে যাওয়া যায়, কিন্তু তারপর সত্যিটা তো কোনো না কোনো দিন ফেস করতে হবেই, তোকে, আমাকে, সবাইকে। সেদিন পালাবি কোথায়? তাহলে এখন কি করব?
জানি না এখন কি করব। শুধু এটুকুই জানি, এখন আর এইখানে বসে বসে সময় নষ্ট করলে চলবে না। চল, এখান থেকে উঠবো এবার। চটপট ওরা উঠে পড়ল কলেজের মাঠ থেকে। তারপর বাইকটা ওখানেই দাঁড় করিয়ে কলেজের মাঠ পেরিয়ে ছায়া ঘেরা রাস্তাটা অতিক্রম করে আরেকটু এগিয়ে ডান দিকে টার্ন নিতেই দেখা মিলল সেই বাস স্টপেজটার। কলেজে পড়াকালীন এই বাস স্টপেজ থেকেই বাসের অপেক্ষা করত বাড়ি ফেরার জন্য। আর রেহান সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতো মিথিলার পাশে। মিথিলা বাসে উঠে গেলে তারপর রেহান তীরের বেগে সাইকেল চালিয়ে চলে আসতো ওদের বাড়ির কাছের বাস স্ট্যান্ডে। মিথিলা বাস থেকে নেমে গেলে একবার দেখা করে তারপর চলে যেত যে যার বাড়ি। কলেজ ছুটির সময় থাকতো প্রচুর বন্ধু বান্ধব, তাদের চোখ এড়িয়েও এমনটা চলতো রোজ। আজ সেই বন্ধু বান্ধবরাও নেই, আর বাস স্টপেজের সেই ভিড়, সেই ব্যস্ততাও নেই। আজ শুধু একা দাঁড়িয়ে রেহান আর মিথিলা। তোর মনে আছে এখান থেকে বাসে উঠে যাওয়ার পর তুই কেমন বাসের পিছন পিছন জোরে সাইকেল চালাতিস? মনে আবার থাকবে না? উফ, কি ঠ্যাঙে ব্যথা করতো জানিস। কিন্তু তা সত্ত্বেও খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে বাস স্ট্যান্ডে, তাই চটপট করে প্যাডেল চালাতাম। আর তারপর আমি বাস থেকে নামলে রোজ জানতাম তুই আলুর চপ নিয়ে দাঁড়িয়ে রয়েছিস আমার জন্য। আর তারপর রোজ ওই আলুর চপে ঝাল বেশি লাগতো, আর হেঁচকি তুলতে তুলতে জল টল খেয়ে তারপর তুই বাড়ি ফিরতিস। সত্যি রে, স্বপ্নের মতো ছিল বল দিনগুলো। সত্যি রে, এই স্বপ্নগুলো আর কোনোদিন ফিরবে না বল? আর কোনোদিন আমরা একসাথে রাস্তায় হাঁটবো না বল? আর কোনোদিন তোর জন্য ঝাল ঝাল আলুর চপ আর সঙ্গে ঠান্ডা ঠান্ডা জলের বোতল, এইসব নিয়ে অপেক্ষা করতে হবে না কোথাও। সব শেষ। মিথিলা আর কোনো বাক্য ব্যয় করল না। ধীর পায়ে আবারও ফিরে এলো কলেজ মাঠের কাছে। তারপর আবার চেপে বসল রেহানের বাইকে। এবার বাইক ছুটল ওদের সেই রাস্তার ধারের সস্তা ধাবার দিকে। যখন কলেজের পাঠ চুকল তখন দুজনেই সিদ্ধান্ত নিল মাস্টার্স করবে না, পরিবর্তে মিথিলা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আর অন্যদিকে রেহান হন্যে হয়ে খুঁজতে লাগলো একটা চাকরি, সেটা যে কোনো চাকরি, সেলস কিংবা মার্কেটিং, নিদেন পক্ষে একটা ব্যাক অফিস জব। কিন্তু না, ভাগ্য সদয় হয়নি। কোনোভাবেই একটা চাকরি যখন জোটাতে পারছিল না রেহান, পকেটের রেস্তো যখন খুব খারাপ থাকতো, তখন মাঝে মধ্যে কোচিং ক্লাস যাবার নাম করে মিথিলা রেহানের সঙ্গে আসতো এই রাস্তার ধারের সস্তা ধাবাটায়। না না, খুব বেশি চাহিদা ছিল না কখনোই মিথিলার, সামান্য রুটি তরকাতেই খুশি। প্রতিদিনের ইন্টারভিউয়ের শেষে রিজেক্ট হতে হতে যখন মনোবল প্রায় তলানিতে ঠেকেছিল রেহানের, ঠিক তেমনই একটা দিনে কোচিং ক্লাসে যাবার নাম করে গুটি গুটি পায়ে বাড়ি থেকে বেরিয়ে এসে রেহানকে খানিকটা ভরসা জাগাতে এসেছিল মিথিলা। তার মাত্র 2 দিন পরেই ছিল ওর জন্মদিন, আর সেই জন্মদিনের জন্য রেহান ওর পকেট মানি বাঁচিয়ে কিনে এনেছিল ওর জন্য একটা রূপোর আংটি আর একটা রূপোর ব্রেসলেট। খুব সামান্য হলেও এই উপহার দুটোর গুরুত্ব অনেক অনেক বেশি ছিল মিথিলার কাছে। তারপর সেদিন সারা দিন এদিক সেদিক ঘোরার পর সন্ধেবেলায় বাড়ি পৌঁছেছিল মিথিলা। সেদিন বাড়িতে ফিরতেই প্রায় ছোঁ মেরে ব্যাগটা নিয়ে নিয়েছিল মা। কাঁধের ব্যাগটায় সেদিন বইপত্র বিশেষ ছিল না, পরিবর্তে ছিল রেহানের দেওয়া রূপোর আংটি আর রূপোর ব্রেসলেটটা। রেহান অনেকদিন ধরে ওর পকেট মানি জমিয়ে এইটুকুই কিনে দিতে পেরেছিল মিথিলাকে।
3 দিন পরেই মিথিলার জন্মদিন, তাই খুব সামান্য উপহার দিতে আজ মিথিলাকে নিয়ে বেশ অনেকটা বাইক চালিয়ে ওদের সেই পছন্দের জায়গাটায় চলে গিয়েছিল রেহান। এর জন্য অবশ্য মিথিলাকেও বাড়িতে মিথ্যে কথা বলতে হয়েছিল। পড়তে যাবার নাম করে বেরোলেও বইপত্র সেরকম কিছুই নিয়ে বেরোয়নি ব্যাগে করে। হয়তো তাতেই প্রাথমিক সন্দেহ জাগে মায়ের মনে। তারপর নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যম থেকে খবরটা কানে আসে মীরা দেবীর। তাই প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়ার মতো ছুটে আসে বাক্যবাণ। তা হ্যাঁ রে, তোর কোচিং ক্লাসে আজকাল বইপত্র, খাতা, ফাইল এসব না নিয়ে গেলেও পড়াশোনা করে যাচ্ছে নাকি? না মানে আসলে আজকে তো আমাদের পরীক্ষা ছিল, তাই জন্য বই নিয়ে যাবার। আচ্ছা, তোর আজকে কোচিং ক্লাসে পরীক্ষা ছিল তাই তো? তা তোদের ওই কোচিংয়ের অঙ্কের যে স্যারটা, কি নাম যেন, শীর্ষেন্দু নাকি? ওনাকে তাহলে একবার ফোনে ধরিয়ে দে, ওনাকে সরাসরি কথা বলে জিজ্ঞেস করি তুই কেমন পরীক্ষা দিলি। না না, ওনাকে তো এখন ঠিক ফোনে পাওয়া যাবে না। আসলে হয়েছে কি জানো তো মা, মানে হ্যাঁ জানি তো, ওনাকে ফোনে পাওয়া যাবে না। আসলে আজকে তো উনি কোচিং ক্লাসে যাননি। তাছাড়া আজকে তোদের কোচিং ক্লাসটাও বন্ধ ছিল। বাঙালকে হাইকোর্ট চেনাচ্ছিস তাই না? বইগুলো না হয় না নিয়ে গেলি, খাতাগুলো নিয়ে গেলি না কেন? মা, আমি আসলে তাড়াহুড়ো করতে করতে। আচ্ছা, তাড়াহুড়োতে তুই এই সমস্ত রূপোর আংটি, রূপোর ব্রেসলেট এগুলো নিয়ে বেরোতে পেরেছিস, আর বইপত্র নিয়ে বেরোতে ভুলে গেছিস। তাই আংটি, ব্রেসলেট এগুলো কোথা থেকে জোটালি? ওগুলো তো আমি আমার টাকা বাঁচিয়ে। ও, তুই তো টাকা বাঁচিয়ে কিনেছিস। তা কোন দোকান থেকে কিনলি? বিল দেখা। বিলটা তো ব্যাগের মধ্যেই ছিল, কি জানি কোথায় পড়ে টরে গেল, হয়তো কোথায় যে গেল না, মানে সেই সব কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে তাই না রে? জানোয়ার মেয়ে, মুখ পুড়িয়ে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে চোখের সামনে। এরকম করে বলছো কেন মা? আমি কি করলাম এমন? কি করলে? নিজে যেন কিচ্ছুটি জানো না, না? ভাজা মাছ একবারে উল্টে খেতে শেখনি, আর তাই তুমি ওই মুসলমানের ছেলেটার সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক পাতিয়েছ, আর ভেবেছো বাড়িতে মা কিছুই বোধহয় জানতে পারবে না। তুমি কার কথা বলছো মা? আর হঠাৎ করে এসব তোমার কানে কেই বা তুললো? কার কথা বলছি তুমি এখনো বুঝতে পারছো না? না তাহলে খোলসা করে বলি, আমি ওই রেহান ছেলেটার কথা বলছি। তোর সঙ্গে একই স্কুলে পড়তো, তার সাথেই তো এখন এঘাট ওঘাট সেঘাট ঘুরে বেড়াস। ভেবেছিস কিছু টের পাবো না? হ্যাঁ, ঘুরে বেড়াই, কিন্তু তার মানে তো আর। আমাকে আর তার মানে শেখাতে হবে না। তার মানে যাই হোক না কেন, আমি তোর শিগগিরই বিয়ের ব্যবস্থা করব। ও পাড়ার ঘটকগিন্নি এসেছিলেন, কথা হয়েছে, ওনার হাতে ভালো ছেলে রয়েছে। চুপচাপ কাল থেকে আর কোনো রকম বইপত্র পড়াশোনা নয়, বাড়ির কাজে কর্মে মন দে। যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা দিয়ে দেব। কিন্তু মা, আমি তো ভেবেছিলাম সরকারি চাকরি। ওসব থাক, ওসব সরকারি চাকরি টাকরি যদি ভাগ্যে থাকে বিয়ের পর শ্বশুরবাড়ির সিদ্ধান্তে করবি। এখন আমার বাড়িতে আছিস, তার মানে আমার মতেই চলতে হবে। সোজা বিয়ের পিঁড়িতে বসবে, না হলে এই গ্রামে গঞ্জে লজ্জায় আমার নাক কাটা যাবে। কিন্তু আমি তো এখন বিয়ে করতে চাই না, বিয়েতে আমার কোনো মত নেই। আমাকে তুমি জোর করে বিয়ে দিতে পারো না? কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। জোর করতে পারি না? খুব পারি। পেটে ধরেছি আমি, যা ভালো বুঝবো আমিই করব। তোকে যতটুকু করতে বলা হচ্ছে ততটুকুই করবি। তা বললে তো হয় না মা, বড় হয়েছি, আর আমার যথেষ্ট বয়সও হয়েছে। আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি কিছুতেই কিছু করাতে পারো না আমায়। আবার মুখে মুখে কথা? আর যদি একটা কথাও বলিস, আমার থেকে খারাপ আর এই পৃথিবীতে কেউ হবে না। কাল থেকে বেরোনো বন্ধ। ব্যাস, সেই থেকেই ফতোয়া জারি হলো মিথিলার বাড়িতে। কোনোভাবেই আর মিথিলাকে বাইরে বের হতে দেওয়া হয় না। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই মিথিলার জন্য পাত্রের সন্ধানও করে ফেলা হলো, এমনকি বিয়ের তারিখটাও ঠিক করে ফেলা হলো। মাত্র কিছুদিন বাকি হাতে।
5ই বৈশাখ মিথিলার বিয়ে। জানা নেই চেনা নেই একটা অজানা অচেনা পরিবেশে একটা অজানা অচেনা মানুষকে বিয়ে করে নাকি মিথিলা চলে যাবে অনেক দূর। এতে সত্যি সত্যি মিথিলার মায়ের গ্রামে গঞ্জে কতটা মান বাঁচবে তা জানা নেই। তবে মিথিলার প্রচণ্ড শান্ত গোবেচারা একমাত্র ভাইটার বড্ড মন খারাপ। এমনিতেই ভীষণ মুখ চোরা ছেলেটা, 7 চরে রা কাটে না। স্বভাবে মিথিলার ঠিক উল্টো, ধীর স্থিরভাবে কথাবার্তা বলে। সেও বুঝতে পারছে দিদির মনের কষ্টটা। সেদিন দুপুরে যখন কোনো একটা কাজের জন্য মা বাইরে গিয়েছিল, তখন সাহস করে কয়েকটা কথা বলতে এসেছিল নিজের দিদিকে। দিদি, তুই কেন একগুয়েমি করছিস বলতো? জানিস তো মায়ের কি জেদ। ছোটবেলা থেকে বাবা না থাকলেও মা একাই বাবার দায়িত্ব সামলেছে। জেদ নিয়ে মা আমাদের বড় করেছে। আজ যখন বলছে তোকে রেহানদার সঙ্গে মিশতে দেবে না, তার মানে কিন্তু দেবে না। কোনোভাবেই কিন্তু ছাড় পাবি না দিদি। ভাই, তুই অনেক ছোট এখনো, ভালোবাসার মানে বুঝিস? যদি বুঝতে পারতিস, জানতে পারতিস, তাহলে এমনটা বলতিস না। যে অন্য একটা মানুষকে ভালোবাসে তাকে ছেড়ে কখনোই অন্য কারোর হাত ধরে বিয়ে করে সংসার করা সম্ভব হয় না। সবই বুঝতে পারছি দিদি, কি করবি বল? তোর কি করার আছে? যে করেই হোক আমি তো রেহানকেই বিয়ে করব। রেহানকে ছাড়া আমি আমার জীবনে কাউকে ভাবতেই পারি না। মা যদি ভেবে থাকে শুধুমাত্র জেদ করে আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিলেই আমি শান্তিতে থাকবো, আমি খুশি থাকবো, তা কখনো হবে না। এই বিয়েটা যদি হয়, জানবি তোর দিদি মরে গেছে। এসব কি বাজে কথা বলছিস তুই দিদি? দেখ, ছোট থেকে বাবাকে পাইনি। মা সবসময় কড়া হাতে আমাদেরকে মানুষ করেছে। আমাদের কোনো কিছুতে খারাপ হবে এমনটা তো মা করবে না বল। এতে আমার খুব ভালো হচ্ছে ভাই। আমার পছন্দের মানুষটার সঙ্গে না থাকতে দিয়ে আমাকে জোর করে একটা অচেনা অজানা মানুষের সঙ্গে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে আমার ভালো হবে ভেবেছিস? তাহলে কি করবি দিদি? পালিয়ে যাবি? তাছাড়া তো কোনো উপায় নেই। শোন ভাই, একটা কথা মাথায় রাখবি, জীবন থেকে ছুটি নিয়ে পালিয়ে যেতে পারি, কিন্তু আমার পছন্দের মানুষের সঙ্গে থাকতে পালাতে যাব কেন? সসম্মানে সবার সামনে দিয়ে যাব। চুরি তো আর করছি না, শুধু শুধু পালাতে যাব কেন? কিন্তু তাছাড়া তো কোনো রাস্তা নেই। মা কিন্তু তোর সাথে রেহানদার বিয়ে দেবে না। দেখা যাক আমি শেষ পর্যন্ত ঠিক কি করতে পারি। ভুলে যাচ্ছিস কেন ভাই? যে মায়ের জেদ নিয়ে তুই কথা বলছিস, সেই মায়েরই তো মেয়ে আমি। আমিও পারবো আমার জেদ বজায় রাখতে, শুধু সময়ের অপেক্ষা। আমি জানি না দিদি, কিচ্ছু জানি না। শুধু এইটুখানি জানি, মা আর তোর জেদাজেদিতে কিছু একটা বড় ক্ষতি হতে চলেছে। চিন্তা করিস না ভাই, আমি এমন কিছু করব না যাতে তোর বা মায়ের কোনো ক্ষতি হয়। তুই কিন্তু নিজের কোনো ক্ষতি করবি না দিদি। মাথা গরম করে এমন কোনো সিদ্ধান্ত নিস না যাতে তোকেই পরে পস্তাতে হয়। তুই এত চিন্তা করিস না ভাই, যা তো পড়তে বস, সামনেই পরীক্ষা আর বকবক করেই যাচ্ছে, যা। মাথা নিচু করে দিদির ঘর থেকে বেরিয়ে আসে মিথিলার ভাই সাগর। পরে অবশ্য সাগর নিজেই দিদির সঙ্গে, যাতে রেহান দাদার অন্তত একটাবার যোগাযোগ হতে পারে, তার ব্যবস্থাটা করে দেয়। মিথিলার কাছ থেকে কেড়ে নেওয়া ফোনটা মায়ের আড়ালে অত্যন্ত সন্তর্পণে দিদির কাছে পৌঁছে দেয় সাগর। সেদিনই ওরা প্ল্যান করেছিল শেষবারের জন্য একবার দেখা করবে, তারপর আর কখনো একে অন্যের দিকে ফিরেও তাকাবে না, দূরে চলে যাবে একেবারে। যে সুন্দরপুরের প্রায় প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা খেলার মাঠের কোণা, প্রত্যেকটা গাছপালা সবাই মিথিলার সঙ্গে রেহানকে দেখে অভ্যস্ত, সেই সুন্দরপুরের এই জুটি যেন এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে যাবে। স্মৃতির পাতায় আরও একবার হাতরাতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল সেই ধাবাটায়। কি রে, আজ কি খাবি?
রোজ যা খেতাম, আজও শেষ বেলায় না হয় আরও একবার সেটাই খাই। তার মানে তোর সেই রুটি আর তরকা, তাই তো? হ্যাঁ, তাই খাবো। বেশ, চল তাহলে তোর সঙ্গে আজ শেষবারের মতো রুটি তরকা খেয়ে নি। আর কোনোদিন আসবো না এই দোকানটায়। আমি আর কোনোদিন রুটি তরকাও খেতে পারবো না রে, কারণ এই রুটি তরকার সঙ্গে তোর স্ট্রাগল আর আমার কোচিং ক্লাস ফাঁকি দেওয়ার সবটাই তো জড়িয়ে রয়েছে রেহান। সুন্দরপুরের এই আনাচে কানাচে এমনও অনেক জায়গা রয়েছে যেখানে রেহানকে ছেড়ে কেউ মিথিলাকে কল্পনা করতে পারে না, আবার কেউ মিথিলাকে ছাড়া রেহানকে একা দেখলেই জিজ্ঞাসা করে সে একা কেন। তেমনি একটা ঘটনা ঘটেছিল এই 6-7 দিন আগেই। সুন্দরপুর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে একটি সুন্দর সবুজ ঘেরা অনাথ আশ্রম রয়েছে। রেহানের জন্মদিন, মিথিলার জন্মদিন অথবা বিশেষ বিশেষ দিনে ওরা দুজনে এই আশ্রমে আসতো একবার করে। বাচ্চাদের জন্য লজেন্স, বিস্কুট, চকলেট, নিজেদের সাধ্যমতো বেশ কিছু জিনিস কিনে আনতো। সেই সূত্রে এখানকার কেয়ারটেকার মাধবীদির সঙ্গে বেশ পরিচিতি গড়ে উঠেছিল দুজনের। মাধবী দুজনকে একসঙ্গে দেখেই অভ্যস্ত। সেদিন যখন রেহান একা প্রথমবার এসে পৌঁছেছিল অনাথ আশ্রমে, ঠিক তখনই মাধবীদি জিজ্ঞাসা করলো রেহানকে, কি গো রেহান দাদা, আজকে দিদি আসেনি তোমার সঙ্গে? তুমি একা কেন? না গো, ওকে আর কখনোই দেখতে পাবে না। সে কি গো, কেন? তোমাদের মধ্যে আবার ঝগড়াঝাটি হলো নাকি? না না, ঝগড়া কেন হতে যাবে গো, আসলে মিথিলার তো বিয়ের ঠিক হয়ে গেছে। তুমি জানো না মাধবীদি? কি বলছো রেহান দাদা, মিথিলা দিদি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে যাবে? নিশ্চয়ই তুমি মজা করে বলছো। একদম মজা করছি না মাধবীদি, যা বলছি সেটা সত্যি বলছি। আসলে তুমি তো জানোই মিথিলাদের বাড়ি হিন্দু বাড়ি আর আমরা মুসলিম। আমরা একে অপরকে ভালোবাসতাম, এটা ঠিকই। ভালোবাসতাম বলছি কেন, আসলে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু তা সত্ত্বেও আমাদের ধর্ম, চিন্তাভাবনা সবটাই তো আলাদা, বলো? তাই মিথিলার বাড়িতে আমাদের সম্পর্কটা মেনে নেবে না। মেনে নেবে না বললেই হলো? এই যে আমাদের আশ্রমে এত অনাথ বাচ্চারা আছে, আচ্ছা সত্যি করে বলো তো, এদের জাত ধর্ম নিয়ে আমরা কি ভাবি বলো? আসলে এরা তো সবাই মানুষ নাকি? ঠিক তেমনই তুমি আর মিথিলা দিদি দুজন দুটো মানুষ, সেখানে হিন্দু কি মুসলিম সেটা তো পরের ব্যাপার। এই সব দিয়ে কি আর মানুষ বিচার করা যায়? দেখো মাধবীদি, তুমি নিজে যেটা বোঝো, যেটা তুমি আমাকে বললে, সেটা তোমার বড় মন বলেই তুমি বলতে পারলে, কিন্তু সেটা তো আর 5জন মানুষ বুঝবে না, তাই না? কেন গো, এতে আবার হাতি ঘোড়া বোঝার আছেটাই বা কি? এটা তো একটা সাধারণ ব্যাপার। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি মিথিলা দিদিকে ছেড়ে থাকতে পারবে নাকি মিথিলা দিদি তোমাকে ছেড়ে থাকতে পারবে? জানি না গো মাধবীদি, কিন্তু যেটা ঘটছে সেটাকে তো মেনে নিতেই হবে। আর তাছাড়া তুমি তো জানোই, তোমার এখানে এই আশ্রমে এলে বাচ্চাদের সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে আমি খুশি হই। তাই তুমি চিন্তা করো না মাধবীদি, মিথিলা না এলেও ওর দায়িত্ব আমি ঠিক পালন করে যাব। শোনো রেহান দাদা, কারোর দায়িত্ব কেউ পালন করতে পারে না। যেই জায়গাটা একবার ফাঁকা হয়ে যায় সেই জায়গাটা ভরাট হওয়া একেবারেই মুশকিল। সত্যিই বোধ হয় রেহানের জীবনে মিথিলার অবস্থানটা তেমনই। যে শূন্যস্থান তৈরি করে মিথিলা চলে যাবে, সেই শূন্যস্থান কোনো দিন ভরাট হবে না। একটা ক্ষতর মতো বয়ে বেড়াতে হবে সারা জীবন। শেষবারের মতো ক্ষতই প্রলেপ লাগাতে রেহানের সঙ্গে দেখা করতে চেয়েছিল মিথিলা নিজেই।
12:30টায় দেখা করার কথা হলেও 11:30টার বেশ কিছুক্ষণ আগেই গন্তব্যস্থলে চলে এসেছিল রেহান। অপেক্ষা করতে করতে বেশ অধৈর্য হয়ে ফোন করেছিল মিথিলাকে, যদিও তখন 12:30 বাজতে অনেক দেরি। তবু যেন অপেক্ষা আজ আর সইছে না। শেষের মুহূর্তগুলো ভিতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছে রেহানকে। শুধু নিজেকে শক্ত রেখে ফোন করেছিল মিথিলাকে। মিথিলাও ও প্রান্ত থেকে আশ্বাস দিয়েছিল সঠিক সময়ের মধ্যেই আজ পৌঁছে যাবে। তবে ফোন রাখার পরে মিথিলার বাড়িতে শুরু হয় আরও এক অশান্তি। কোথায় বেরোচ্ছিস তুই আজকে? আর মাত্র 7 দিন বাদে তোর বিয়ে, নতুন নাটক শুরু হলো নাকি? মা, ঠিক করে কথা বলো। আমায় আজকে একটু দরকারি কাজে বেরোতেই হচ্ছে। আর যখন কথা দিয়েছি বিয়ে করব, তখন তো বিয়ে নিশ্চয়ই করব। এত চিন্তার কি আছে তোমার? চিন্তার কি আছে সে কি আর তোকে বলতে পারবো? যখন নিজে মা হবি তখন বুঝবি। এমনিতেই তো গ্রামের চারিপাশে লোকেদের মধ্যে ঢি ঢি পড়ে গেছে। ওই মুসলমান ছেলেটার সঙ্গে ওঠা বসা মেলামেশা নিয়ে লোকে এমনিতেই ছি করে। আর এখন বিয়ের 7 দিন আগে খারাপ ভালো কি করে বসবে, তারপর গ্রামে আর টিকতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো যে আমি এমন কিছু করব না যাতে তোমার নাক কাটা যায়। তাই বেশি কথা না বাড়িয়ে রাস্তা ছাড়ো। আমি সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসব। কি ভেবেছিসটা কি? তোর বিয়ের জন্য তুই সম্মতি দিয়েছিস বলে আমাদের মাথা কিনে নিয়েছিস? কোথাও বেরোনো হবে না তোর, ঘরের মধ্যেই থাকবি। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে যা ইচ্ছে হয় তাই করবি। সেখানে তো যা ইচ্ছে তাই করতে পাঠাচ্ছ না মা। সেখানে তো আসলে তুমি আমায় বন্দি করে দেবার জন্য পাঠাচ্ছ। তাহলে শুধু শুধু আজকে আটকাচ্ছ কেন? বললাম তো কোনো চিন্তা নেই। আমার জন্য তোমার কোনোভাবে অসম্মান হবে এমন কোনো কাজ আমি করব না। এই শোন, আমি এত তর্কাতর্কি করতে পারছি না। আমি যা বলেছি তাই তোকে শুনতে হবে। এখন বলেছি তুই আর বাড়ির বাইরে এক পাও রাখতে পারবি না তো পারবি না। বেরোতে তো আজকে আমায় হবেই মা, যে করেই হোক। তাই বুঝি? আর তার জন্যই বোধহয় এত সাজগোজ করেছিস আজ। পালাচ্ছিস নাকি বাড়ি থেকে? পালিয়ে গিয়ে ওই মুসলিম ছেলেটার সঙ্গে বিয়ে করবি বুঝি? যদি পালিয়ে যাওয়ার হতো তাহলে আজ নয়, যেদিন তুমি বিয়ের জন্য জোর করেছিলে সেদিনই পালিয়ে যেতাম। আজ শুধু শুধু তোমায় বিড়ম্বনায় ফেলবো কেন? তবে রে, আবার মুখে মুখে কথা। ভাবিস না তোর 7 দিন বাদে বিয়ে বলে তোকে আমি আর ছেড়ে কথা বলবো। গায়ে হাত তুলতেও কিন্তু আর একবারও ভাববো না। সোজা ঘরে যা বলছি। কোনোভাবেই যাব না। যখন বলেছি আমাকে বেরোতে হবে তখন বেরোবই। আমাকে বেরোতে দাও। আর আমি যখন বলেছি বেরোতে দেব না, তার মানে বেরোতে দেব না। তবুও কোনো শক্তি আজ আলাদা করতে পারেনি ওদের দুজনকে। শত অশান্তি সত্ত্বেও কথা রেখেছে মিথিলা। 5 মিনিট লেট ঠিকই, তবুও 12:35 মিথিলা হাজির হয়েছিল রেহানের সামনে। স্মৃতির পাতা রোমন্থন করতে করতে আজ একটু বেশি দেরি হয়ে গেল। ঘড়ির কাঁটা তখন প্রায় সন্ধে 7টা ছুঁই ছুঁই। গোধূলির লাল আভা মিলিয়ে কখন যে আকাশ কালো হয়ে গেছে তার খেয়াল করেনি দুজনের কেউই। এবার বাড়ি ফিরতে হবে। নির্দিষ্ট স্থানে মিথিলাকে নামিয়ে দিয়ে রেহান চলে যাবে আগে। তার মিনিট 10-15 পর ওই একই রাস্তায় নিজের বাড়ির দিকে পা বাড়াবে মিথিলা। এমনটাই ঠিক ছিল। সন্ধে হয়ে যাওয়ায় রেহান বলল, আজ না হয় তোর বাড়ির সামনে পর্যন্তই ছেড়ে দিয়ে আসি। পাগল হয়েছিস নাকি? আমার বাড়ির সামনে এখন যাবি? সামলাতে পারবি ধাক্কাটা? কেন? কে কি বলবে? তুই তো আর পালিয়ে যাসনি আমার সঙ্গে, এই তো বাড়ি ফিরে যাচ্ছিস। তারপর দিব্যি মায়ের পছন্দ করা পাত্রের গলায় মালাও দিবি। সবটাই তো তোর মায়ের মন মর্জি মতোই হচ্ছে। তারপরেও আর কিসের অসুবিধে? মিথিলা কোনোদিন কারণ মন মর্জি মতো চলেনি রেহান, তাই আজও চলছে না।
মিথিলার মুক্তির রাস্তা ঠিক খুঁজে নিয়েছে। কি কি বলছিস তুই এসব? কিছুই তো মাথায় ঢুকছে না রে। সত্যি সত্যি আজ আমাদের শেষ দেখা রে। সত্যি সত্যি আর কোনোদিন দেখা হবে না তোর সঙ্গে? সত্যি সত্যি? সব সত্যি রেহান, সব সত্যি। যা চোখে দেখছিস তাও সত্যি, আর ভবিষ্যতে যা দেখবি তাও সত্যি। যা অনুভব করছিস তাও সত্যি, যা প্রত্যক্ষ করবি তাও সত্যি। ব্যাস, আর একটাও কথা বলেনি মিথিলা, শুধু হাত নেড়ে নির্দেশ দিয়েছিল রেহানকে চলে যাওয়ার জন্য। অভিমানে কষ্টে চোখের জল চেপে রেহান স্টার্ট দিয়েছিল বাইকে। তারপর কিছুক্ষণের মধ্যেই বাইকের ব্রেকে হঠাৎ করে চাপ পড়েছিল রেহানের। বাইক হঠাৎ করেই থমকে দাঁড়িয়ে পড়েছে মিথিলার বাড়ির সামনে। ফোনটা বেজে উঠল ঠিক তখনই। আসলে আজকে একটু মিথিলার সঙ্গে বেরিয়েছিলাম রে ভাই। পাগল হয়ে গেলি নাকি? ঠিক আছে ভাই, বুঝতে পারছি কষ্ট হচ্ছে, তাই বলে তুই নেশা করা শুরু করলি নাকি? কি বলছিস এসব? যা বলছি ঠিকই বলছি। মিথিলা আজ বেলা 12টা নাগাদ ওর মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করে আত্মহত্যা করেছে। চোখের সামনে থেকে সবকিছু যেন অন্ধকার হয়ে যাচ্ছে। পায়ের তলার মাটিটা যেন নরম হয়ে আসছে, চারিদিকটা যেন ফ্যাকাশে হয়ে আসছে ক্রমশ। মিথিলার বাড়ির সামনে তখন বেশ কিছু মানুষজনের জটলা। মিথিলার দেহটা সাদা চাদরে জড়ানো, ফুল আর চন্দন দিয়ে সাজানো রয়েছে। হয়তো আর একটু বাদেই ওর ডেড বডিটা নিয়ে যাওয়া হবে সৎকারের জন্য। ডেড বডি, কথাটা কানে বাজছে রেহানের। একটু আগেরই জলজ্যান্ত মানুষটা ডেড বডি। তাহলে এতক্ষণ এতটা সময় যার সঙ্গে কাটালো, সব সত্যি রেহান, সব সত্যি। যা চোখে দেখছিস তাও সত্যি, আর ভবিষ্যতে যা দেখবি তাও সত্যি। যা অনুভব করছিস তাও সত্যি, যা প্রত্যক্ষ করবি তাও সত্যি। ভালোবাসা চিরন্তন, আর ভালোবাসার মতো অমোঘ সত্যি বোধহয় এই পৃথিবীতে আর কিছুই নেই। মৃত্যুতে বিলীন হয়ে যেতে পারে একটা শরীর, কিন্তু আত্মা সে তো অবিনশ্বর। তার সৃষ্টি থাকলেও ধ্বংস নেই। ভালোবাসাও ঠিক তেমনি, যার যবনিকা পতন কোনো মৃত্যু ঘটাতে পারে না। তাই ভালোবাসা চিরন্তন, অমর এবং অবিনশ্বর। এই জীবনে মিথিলা আর রেহানের প্রকৃত ভালোবাসা হয়তো অপূর্ণ থেকে গেল। রেহান পায়নি তার মিথিলাকে, মিথিলারও রেহানকে পাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এই রেহান আর মিথিলার ভালোবাসা হয়তো বেঁচে আছে পৃথিবীর অন্য কোনো রেহান মিথিলার বুকে। আজকের গল্প ভালোবেসে যাব তোমাকেই এ পর্যন্তই। গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটা লাইক করো। আর হ্যাঁ, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করতেও পারো। যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য ভালোবাসার গল্প শুনলে, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি মনে হয় ভালোবাসার চ্যানেল, ভালোবাসার গল্প শুনতে ভীষণ ভালো লাগে, তাহলে চটপট সাবস্ক্রাইবটা করেই ফেলো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে এরপর যেদিন যেদিন ভালোবাসার গল্প আপলোড হবে, সেদিন সেদিন ভালোবাসার নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের মোবাইলের স্ক্রিনে। ও হ্যাঁ, এই প্রসঙ্গে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ। ভালোবাসার মরশুম কখনোই আত্মহত্যা বা আত্মহননকে সমর্থন করে না। এবার চলে আসি একটা বিশেষ ঘোষণায়। ভালোবাসার মরশুমের নতুন যাত্রা শুরু হচ্ছে আজ, অর্থাৎ 1 এপ্রিল থেকে। তোমাদের বন্ধু অন্তরা আর প্রীতম, আমরা দুজন নিয়ে হাজির হচ্ছি আরও একটা নতুন উপহার, শুধুমাত্র তোমাদের জন্য। আজ থেকে যাত্রা শুরু হলো ভালোবাসার মরশুমের নতুন আরও একটা অডিও স্টোরি চ্যানেল, ভূত চর্চার। যে চ্যানেলে তোমরা প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় শুনতে পাবে নানান রকমের ভূতের গল্প। না না, শুধুমাত্র ভয় পাবে এমনটাই নয়, ভয়, ভীতি, হাসি, ঠাট্টা, মজা সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকবে নানান রকম বাংলার ভূতেরা। কি এক্সাইটেড লাগছে? শুনবে তো ভালোবাসার মরশুমের নতুন চ্যানেল ভূত চর্চা? তাহলে কিন্তু আর দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে ফেলতে হবে ভূত চর্চা চ্যানেলটাও। তাহলেই প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে নতুন ভূতের গল্প শুনতে পাবে সেখানে। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে মানসী পাত্র, রিমি হালদার, জয়শ্রী কুমারী, নিতাই ঘড়ুই, অদিতি মণ্ডল, কণা রোজারিও, শান্তনু বর্মন, মোহিনী ভট্টাচার্য, তাথই, সোনাই সামন্ত, পার্থ দাস সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, মিথিলার বিয়ের তারিখ কবে ধার্য করা হয়েছিল? যদি গল্পটা পুরোটা শুনে থাকো মন দিয়ে, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদের ভীষণ সহজ লাগবে। তাই চটপট অপেক্ষা না করে টাইপ করে ফেলো কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। তাহলে আজ আপাতত এই পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়, আর তারপর আবার আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30। ততক্ষণ ভালো থেকো সকলে, আর ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো। আর হ্যাঁ, ভূত চর্চাকেও সঙ্গে নিতে ভুলো না, কেমন?